ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার, কুয়ালালামপুরে বললেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে 5 সমঝোতা স্মারক সই। ইয়ামিনের হত্যা তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদনে ট্রাইব্যুনালের না। ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন। আগামী সপ্তাহে ফের বসবে রাজনৈতিক দলের সাথে। মাইলস্টোন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চাইলেন অভিভাবক স্বজনরা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরানোর দাবি। লাগামহীন লুটপাটে মরুভূমি সিলেটের সাদা পাথর। টনক নড়ল প্রশাসনের, চলছে অভিযান। আমন্ত্রণ চ্যানেল 24-এ দুপুরে 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় দ্বিপাক্ষিক বৈঠকের পর সই হয় এসব সমঝোতা স্মারক। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন সম্রাট হোসেন। ক্যামেরা ছিলেন সুমন আহমেদ। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। এরপর দুই সরকার প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক। বিনিময় হয় 3টি নোট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের নেতারা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন তিনি। উদ্বেগ জানান রোহিঙ্গা সমস্যা নিয়ে। Professor Mohammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country. And now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তব্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ির মতো উল্লেখ করেন। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে। তিনি আরও জানান আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. 3 দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়ার অর্থনীতির পিছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান যে অতুলনীয় সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সমঝোতা সইয়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। সম্রাট হোসেন, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা সফর নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। চলে যাচ্ছে তার কাছে। সম্রাট, এ পর্যন্ত কি কি বিষয় আলোচনা হয়েছে এবং আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। ধন্যবাদ। মূলত গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া আসার পরই কিন্তু এক ধরনের আমেজ কাজ করছে, অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের সাথে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু আসলে অনেকটাই আশাবাদী, বিশেষ করে যেহেতু দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো সরকার প্রধান মালয়েশিয়াতে সফররত, মানে অর্থাৎ মালয়েশিয়ায় এসেছেন, সে বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আগ্রহ কিংবা উৎসবের
আমেজ দেখা যাচ্ছে। তো আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, গতকাল থেকে মূলত কোনো কর্মসূচি ছিল না, অর্থাৎ আজকে সকাল থেকে মূল কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারা কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু সমঝোতা স্মারক সহ নোট হস্তান্তর সেই বিষয়গুলো কিন্তু তারা এরই মধ্যে সম্পন্ন করেছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার সম্মানে কিন্তু একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু বাংলাদেশ থেকে যারা এখানে অর্থাৎ মালয়েশিয়াতে এসেছেন তারা তাদের যোগদানের কথা রয়েছে। এছাড়া পরবর্তী সময় অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে এখানে প্রবাসী বাংলাদেশিদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির সাথে কিন্তু প্রধান উপদেষ্টার মত বিনিময়ের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এরপর কিন্তু সন্ধ্যা কিংবা রাতের দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও আমরা শুনতে পেরেছি, কিংবা সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে আজকের এই কর্মসূচি সম্পর্কে জানা যাচ্ছে। তো এই ছিল কুয়ালালামপুর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের বিস্তারিত সর্বশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদের জন্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমাদেরকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট হোসেন। জুলাই অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী ইয়ামিনের হত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই দিন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়তে চেয়ে আবেদন করেন আইনজীবী জেরাই পান্না। তবে ট্রাইব্যুনাল জানিয়েছেন মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। এদিকে 2013 সালে শাপলা চত্বর গণহত্যায় 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি জেরাই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে সরকার। ফলে 15 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ পাবে কমিশন। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গেল 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের এই কমিশন গঠিত হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত 6টি সংস্কারের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্বে রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ইউনাইটেড হাসপাতালে এক ব্রিফিংয়ে একথা জানান দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ডক্টর শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতের আমির। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই যেমন উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন, উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের পর অভিযান চালাচ্ছে প্রশাসন। এদিকে এই বিষয়টি সামনে আসার পর উঠেছে নিন্দার ঝড়। ভোলাগঞ্জের সৌন্দর্য এই সাদা পাথর লুটপাটের ফলে রেলওয়ে বাংকার ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে গর্ত। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে প্রশাসনের সামনেই চলেছে লুটপাট, ফলে এরই মধ্যে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর। এরপর অভিযান পরিচালনা করছে প্রশাসন। ভ্রমণ পিপাসু আর স্থানীয়রা বলছেন, লুটপাট অব্যাহত থাকলে জৌলুস হারাবে পর্যটকদের এই প্রিয় স্পট। পর্যটন এলাকার বাইরে বৈধ পাথর কৌড়ি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, এই যে প্রশাসনের সামনে এইভাবে লুটপাট চলে, এই বিষয় নিয়ে প্রশাসন কি বলছে, কি কি উদ্যোগ তারা নিয়েছে এই পর্যন্ত?
আসলে প্রশাসনের তেমন উদ্যোগ জয়ী আমরা এখনো আসলে তেমন ভাবে দেখিনি। তারা আসলে লোক দেখানো যে অভিযান সেটাই কিন্তু আসলে তারা পরিচালনা করে। আপনি দেখবেন যখন গণমাধ্যমের খবরে আসে তখনই প্রশাসন আসলে নড়ে চড়ে বসে, এবং যখন গত 2 দিন ধরে এই দৃশ্য আসলে গণমাধ্যমে আসছে তখন গতকাল কিন্তু প্রশাসন একটি অভিযান চালিয়েছে, এবং আমরা আজকে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখেছি। আমরা দেখেছি যে বার্কি যে নৌকা যুগে আসলে পাথরগুলো আসলে উত্তোলন করা হয়েছিল গত কয়েকদিন ধরে, সেটা কিন্তু আজকে বন্ধ রয়েছে। তবে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে প্রশাসন যদি শক্তভাবে এটা দমন করতে না পারে তাহলে পর্যটন এলাকায় যে অবশিষ্ট পাথরগুলো রয়েছে সেগুলো আসলে চলে যাবে পাথর খেকুদের আসলে দখলে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে পুরো এলাকা কিন্তু ধুধু মরুভূমির প্রান্তর আসলে মনে হচ্ছে। এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু সাদা পাথরের স্তূপ ছিল, যে কারণে আসলে এটা সাদা পাথর নামে কিন্তু পরিচিত। 2017 সালে কিন্তু এই যে সাদা পাথর সেটার উৎপত্তি আসলে হয়। তার গত 5 আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন স্থানীয় প্রভাবশালী মহল কিন্তু নানাভাবে কিন্তু প্রশাসনের চোখের সামনে দিয়ে কিন্তু এই যে লুটপাট তারা করেছে, এবং গত 1 সপ্তাহ ধরে কিন্তু লুটপাটের পরিমাণটা অতিরিক্ত মাত্রা আসলে বেড়ে গিয়েছিল। পরিবেশবাদীরা বলছেন তারা বারবার প্রশাসনের কাছে গেলেও প্রশাসন আসলে সেভাবে আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা গত কয়েকদিন আগে কিন্তু এখানকার স্থানীয় যে প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি নানানভাবে আসলে বলেছেন যে তারা আসলে উদ্যোগ নিয়েছেন, তারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাদের এই উদ্যোগ এবং ব্যবস্থার মধ্যেই কিন্তু বিষয়টা সীমাবদ্ধ, যার কারণে আসলে পুরো এলাকা আসলে পাথরগুলো লুটপাট হয়ে গেছে। এই এলাকা যারা আসলে পর্যটন ব্যবসার সাথে আসলে যারা জড়িত তারা আসলে উষ্মা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা আসলে পর্যটকদের উপরে কিন্তু নির্ভরশীল। তারা বলছেন এভাবে যদি পাথরগুলো লুটপাট হতে থাকে অনবরত তাহলে তারা আসলে এখানে ব্যবসা আসলে পরিচালনা করতে পারবে না, তারা আসলে নানানভাবে বিড়ম্বনায় পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতি বছর এখানে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়ে থাকে। তারা আসলে বলছেন যে এভাবে যদি এটা চলমান থাকে এবং যে অবশিষ্ট যে পাথরগুলো রয়েছে সেটা যদি আসলে প্রশাসন নজরদারি না বাড়ায় তাহলে সেটাও কিন্তু চলে যাবে। তারপর কিন্তু মানুষ আর এখানে আসলে কোনোভাবে আসবে না বলে এখানে যারা পর্যটক রয়েছেন তারা বলছেন। এবং স্থানীয়রা বলছেন যে যতটুকু পাথর আসলে লুটপাট হয়েছে এবং যতগুলো আসলে অবশিষ্ট রয়েছে তা যাতে আসলে প্রশাসন নজরদারি বৃদ্ধি করে এবং এই পাথরগুলো যাতে সংরক্ষণ করে সে দাবি আসলে তারা জানিয়েছেন। জয়ী, শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল। সারা দেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ সহ 8 দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তে সন্তান হারানো অভিভাবকরা। সকালে বিদ্যালয়ের গেটের সামনে মানববন্ধনে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। একই সাথে মাইলস্টোন স্কুল সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ নানান দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা। দ্রুত দাবির বাস্তবায়ন না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে ব্রিফিং, সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। ট্রাইব্যুনালের বিষয় ছিল এই প্রসিডিংটা আপনাদেরকে জানালাম। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, আমরা কোনো বক্তব্য দিও না। ইন্টেনশন নিয়ে প্রশ্ন করেছি। এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছেন, আমি রিপিট করতে চাই না। তবে আমি শুধু এইটুকু বলতে পারি, আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। সেটা ট্রাইব্যুনাল যেটা বলেছেন আপনারা শুনেছেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। আমি কারো ইন্টেনশন বা বাংলায় যেটাকে ইচ্ছা বলে তার কি ইচ্ছা মনের বিষয়টার উপর কোনো মন্তব্য করতে চায় না। ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটাই। কিন্তু ইন্টেনশনটা ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি। উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই, এটুকুই বলেছেন। এটাই আপনারা বলতে পারেন। আর আপনারা যেটুকু শুনেছেন তার অতিরিক্ত মন্তব্য আপনাদের করার তো এখতিয়ার আছে, কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বাকি যে দুটো মামলা ছিল, একটা ছিল সাভারের হত্যাকাণ্ড, সেখানে সম্ভবত
এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম 22 জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে। সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 1 মাস বা আগামী 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে ব্রিফিং। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পরবর্তী সংবাদ, সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 কোটি টাকার মানহানি মামলাটি করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। এ সময় তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যার ঘটনা না জেনে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালান সার্জিস আলম, যা তাদের দলের ভাবমূর্তি নষ্ট করেছে। পরে সেটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারক। বাড়ছে দেশের নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, দুর্ভোগে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত সদর ও শিবগঞ্জের 5টি ইউনিয়নের নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে 9,000 মানুষ। ডুবে গেছে ফসলের ক্ষেত, 6টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। পানি উন্নয়ন বোর্ড বলছে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি ও কুমার নদের পানি। চরাঞ্চলের 16টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। গবাদি পশুর খাবার ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকী কৃষক। এবার জানবো এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। চলতি মাসের শুরু থেকে মুন্সিগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, স্যালাইন সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ারও অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। যেন তিল ধারণের ঠাঁই নেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। বেশিরভাগই এসেছেন জ্বর নিয়ে। পরীক্ষা নিরীক্ষায় অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। এরপরই ভর্তি হচ্ছেন কেউ কেউ। শয্যা না পেয়ে বারান্দাতেও নিতে হচ্ছে চিকিৎসা। স্যালাইন সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ারও অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। ডাক্তার দেখাইছি, ভর্তি দিছে, তারপরে স্লাইন বাইরের থেকে সবকিছু কিনে নিয়েছি। আর এখানে কোনো সুযোগ সুবিধা নাই। মোটামুটি অনেক রুগী, সিট নাই আপনার রুগী বেশিরভাগই ফ্লোরে পড়ে রয়েছে। চলতি বছর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন 150 শতাধিক রোগী। আর অন্য 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই সংখ্যা 400-র বেশি। ডেঙ্গুর জ্বর অনেকই ডেঙ্গুর পরিস্থিতি কি চিকিৎসা চলতেছে নিজেরাও বলতে পারতাছি না। 4টা-5টা কয়েল মনে করেন জ্বালাইলেও মনে করেন মশা কামড়ায়। মশারি তো ওনারা দেয়ই না। এখানে ভর্তি রাখছে, এই আর কোনো না। রাত বেলায় বাচ্চা কান্নাকাটি করলে নার্সারে ডাকলে আসে না। এমন পরিস্থিতিতে সচেতনতার বিকল্প দেখছেন না চিকিৎসকরা। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি আমাদেরকে নিজেদের সচেতন থাকতে হবে, মশারি ইউজ করতে, এবং প্রয়োজন বোধে রিপেলেন্ট পাওয়া যায়, অর্থাৎ শরীরে এক ধরনের ক্রিমের মতো, এই ক্রিমটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু মশার আসে না। এই ক্রিমটাও ইউজ করা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সাথে থাকুন।